আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, ভালোর দলে আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। তোমাদের মাঝে নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটা অনেক অনেক সুন্দর হবে, তাই আশা করছি আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত গল্পটা পড়বেন। তো আর দেরি করতে চাই না, চলো গল্পতে চলে যাওয়া যাক। আমার সৎ মা এবং সৎ ভাই মিলে আমার এটিএম কার্ডটি চুরি করে সব টাকা তুলে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। বৃহস্পতিবার দিনটা আমার জীবনের সবচেয়ে খারাপ দিন হয়ে থাকবে, এটা আমি কখনো বুঝিনি। সেদিন সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। আমি ঢাকার একটা প্রাইভেট হাসপাতালে কাজ করি। আমার কাজ রেসপিরেটরি থেরাপিস্ট হিসাবে। আইসিইউতে যেসব রোগী শ্বাস নিতে পারে না, তাদের অক্সিজেন সাপোর্ট, ভেন্টিলেটর এসব সামলাতে হয়। কাজটা সহজ না, মানসিক চাপও অনেক। সেই সপ্তাহে তো অবস্থা আরও খারাপ ছিল। টানা কয়েক ঘন্টা শিফট করতে হয়েছে। ঠিকমতো ঘুমই হয়নি। সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে গোসল করলাম। নীল রঙের হাসপাতালের স্কার্ফটা পরে ব্যাগ কাঁধে নিলাম। তখন মাথায় একটাই চিন্তা, আজকে যেন ডিউটি ঠিকমতো শেষ করতে পারি। তাদের বাড়িটা গাজীপুরের কালীগঞ্জে। বাবা মারা যাওয়ার পর আমি সৎ মা আর সৎ ভাইয়ের সাথে থাকতাম। নিজে বাসা ভাড়া নেওয়ার মতো টাকা ছিল, কিন্তু সৎ মা বারবার বলতেন, এই বাড়ি তো তোমার বাবারও ছিল, বাইরে গিয়ে একা একা থাকার দরকার কি? আমি ভাবতাম, থাকলে ক্ষতি কি, নিজের বাড়ি তো। কিন্তু পরে বুঝলাম, আমি আসলে তাদের জন্য একটা সুযোগ ছিলাম। সেদিন সকালে বের হওয়ার সময় আমার সৎ ভাই রিয়াদকে দেখেছিলাম ড্রাইভিং রুমে বসে মোবাইল নিয়ে কিছু একটা করছে। সে আমাকে দেখে হেসে বলল, ভাইয়া, আজকেও নাইট শিফট? আমি বললাম, হ্যাঁ রে, একটু দেরি হবে ফিরতে। সে মাথা নেড়ে আবার মোবাইলে ডুবে গেল। আমি তখনও জানতাম না, সেই সময়ই হয়তো সে আমার ব্যাগে হাত দেবে। সারাদিন হাসপাতালে এত ব্যস্ততা গেল যে আমি একবারও মোবাইল চেক করার সময় পাইনি। একজন রোগীর অবস্থা হঠাৎই খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তারদের সাথে দৌড়াদৌড়ি, অক্সিজেন সেটআপ ঠিক করা, সব মিলিয়ে পুরো দিনটা কেমন যেন দম বন্ধ হয়ে গেল। রাতে প্রায় 9টার দিকে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরলাম। মাথা ধরেছে, পা ব্যথা করছে। মনে হচ্ছিল আগে গোসল করব, তারপর একটু ভাত গরম করে খেয়ে ঘুমিয়ে পড়ব। কিন্তু বাড়ির গেটের সামনে দাঁড়াতেই কেমন যেন অদ্ভুত লাগলো। দরজার পাশে একটা সুটকেস রাখা। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম। ওটা আমার সুটকেস। প্রথমে ভাবলাম হয়তো ঘর পরিষ্কার করতে গিয়ে বের হয়ে করেছে, কিন্তু কাছে গিয়ে দেখি সুটকেসটা খোলা। ভেতরে আমার জামা কাপড় সুন্দর করে ভাঁজ করে রাখা, ল্যাপটপ, চার্জারও ঢোকানো, এমনকি আমার টুথপেস্ট আর শ্যাম্পু পর্যন্ত একটা ছোট্ট ব্যাগে গুছিয়ে রাখা। আমার বুকটা ধক করে উঠল। এটা কোনো ভ্রমের প্রস্তুতি না, এটা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রস্তুতি। ঠিক তখনই ভেতর থেকে হাসির শব্দ পেলাম, রান্নাঘরের দিক থেকে। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ডাইনিং টেবিলে বসে আমার সৎ ভাই রিয়াদ আর সৎ মা চা খাচ্ছে। সামনে বিস্কুটের প্লেট। দুজনই গল্প করতে করতে হাসছিল। আমাকে দেখেই সৎ মা বললেন, ওহ, তুমি এসে গেছো। তার গলায় এমন স্বাভাবিক ভাব যেন কিছুই হয়নি। আমি ধীরে ধীরে বললাম, আমার সুটকেস বাইরে কেন? রিয়াদ চেয়ারে হেলান দিয়ে বসেছিল। তার ঠোঁটে অদ্ভুত একটা হাসি। সে বলল, কারণ এখন থেকে তোমার অন্য কোথাও থাকার সময় হয়েছে। আমি অবাক হয়ে বললাম, মানে কি? সে পকেট থেকে একটা কার্ড বের করলো, আমার এটিএম কার্ড। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি বললাম, তুই আমার কার্ডটা কোথায় পেলি? রিয়াদ হেসে বলল, তোমার ব্যাগ থেকে নিয়েছি। আমি একদম চিৎকার করে উঠলাম, তুই আমার কার্ড চুরি করেছিস? সে খুব শান্তভাবে বলল, চুরি না ভাইয়া, দরকার ছিল। আমার মাথা ঘুরতে লাগলো। আমি বললাম, তুই কি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছিস? সৎমা তখন চায়ের কাপটা নামিয়ে বললেন, হ্যাঁ, তুলেছে। আমি কিছুক্ষণ কথা বলতে পারলাম না। তারপর কাপা গলায় বললাম, কত টাকা? রিয়াদ কাঁধ ঝাঁকালো, সব। আমি তাড়াতাড়ি ফোন বের করে ব্যাংকের অ্যাপ খুললাম। স্ক্রিনের সংখ্যাগুলো দেখে আমার হাত কাঁপতে লাগলো। সেভিংস 32 টাকা, চেকিং। আমি আবার স্ক্রল করলাম।
একটার পর একটা ট্রানজ্যাকশন, এটিএম থেকে টাকা তোলা, মোবাইল ব্যাংকিং ট্রান্সফার, সব মিলিয়ে প্রায় ৩৬ লাখ টাকা। আমার বুকটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। আমি ধীরে বললাম, ওটা আমার পড়াশোনার টাকা ছিল। আমি কয়েক বছর ধরে বিদেশে পড়তে যাওয়ার জন্য টাকা জমাচ্ছিলাম। রিয়াদ উঠে দাঁড়ালো। এখন আর না। আমি বললাম, টাকাটা ফিরিয়ে দে। সে হাসলো। সম্ভব না। সৎমা তখন ঠান্ডা গলায় বললেন, তুমি এতদিন এই বাড়িতে থেকেছো, খেয়েছো, বিদ্যুৎ ব্যবহার করেছো, এই টাকা দিয়ে সব হিসাব মিটে গেছে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আপনি তো কখনো ভাড়া চাননি। তিনি বললেন, সব কথা মুখে বলতে হয় না। আমি তাদের দুজনের দিকে তাকিয়ে রইলাম। কোনো অপরাধ বোধ নেই, কোনো লজ্জা নেই, শুধু একটা অদ্ভুত স্বস্তি। রিয়াদ আমার সুটকেসটা তুলে দরজা খুলে বাইরে ছুঁড়ে ফেলল। রাতের ঠান্ডা বাতাস ঢুকে পড়ল ঘরে। সে বলল, এখন বের হয়ে যাও ভাইয়া। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। সে আবার বলল, আর কখনো এই বাড়িতে ফিরে আসবা না। দরজাটা আমার মুখের সামনে বন্ধ হয়ে গেল। আমি সুটকেসের পাশে দাঁড়িয়ে রইলাম। চারপাশে নিস্তব্ধতা। কিন্তু তারা একটা জিনিস জানতো না, রিয়াদও না, সৎ মাও না। অ্যাকাউন্টটা পুরোপুরি আমার ছিল না। আমার খালার মৃত্যুর পর তার রেখে যাওয়া টাকা আইনি তত্ত্বাবধানে সেই অ্যাকাউন্টে রাখা হয়েছিল। প্রতিটি বড় লেনদেন সক্রিয়ভাবে নজরদারিতে যায়। আর রিয়াদ যখন আমার অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা তুলছিল, ঠিক তখনই ব্যাংকের ফ্রড ডিপার্টমেন্ট তদন্ত শুরু করে দিয়েছে। আর কয়েক দিনের মধ্যেই এমন কিছু ঘটবে যা আমার সৎ মা আর সৎ ভাই কল্পনাও করতে পারেনি। সেদিন রাতে আমি বাড়ির সামনে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। দরজাটা আমার মুখের সামনে বন্ধ হয়ে গেছে। ভেতর থেকে হাসির শব্দও আর আসছে না। মনে হচ্ছে যেন আমি এই বাড়ির কেউই না। রাস্তাটা প্রায় ফাঁকা। দূরে একটা চায়ের দোকানে কয়েকজন বসে আড্ডা দিচ্ছে। বাতাসে হালকা ঠান্ডা ভাব। আমি সুটকেসটার হাতল ধরে ফুটপাতের পাশে বসে পড়লাম। মাথার ভেতর সব কিছু এলোমেলো লাগছিল। একটা মানুষ কয়েক বছরের কষ্ট করে টাকা জমায়, একটু একটু করে, শিফটের পর শিফট করে, রাত জেগে কাজ করে, আর একদিন এসে দেখে সব শেষ। আমার চোখের পানি চলে আসছিল, কিন্তু আশেপাশে লোকজন ছিল বলে নিজেকে সামলে রাখলাম। হঠাৎ মনে পড়ল আমার খালার কথা। খালা মারা যাওয়ার আগে কিছু টাকা আমার নামে রেখে গিয়েছিলেন। সেই টাকা তুলে সরাসরি আমাকে দেওয়া হয়নি, ব্যাংকের মাধ্যমে একটা বিশেষ অ্যাকাউন্টে রাখা হয়েছিল। ব্যাংকের লোকেরা বলেছিল, বড় অঙ্কের টাকা হলে আমরা নজরদারিতে রাখি, কোনো স্বাভাবিক লেনদেন হলে আমরা যোগাযোগ করব। আমি তখন এসব খুব একটা গুরুত্ব দেইনি, কিন্তু এখন মনে হচ্ছিল হয়তো এই কথাটাই আমার শেষ ভরসা। ঠিক তখনই আমার ফোনটা কাঁপতে শুরু করলো। স্ক্রিনে একটা অচেনা নাম্বার। আমি ফোন ধরলাম। হ্যালো। ওপাশ থেকে ভদ্র গলায় একজন বললেন, আপনি কি আরিফ সাহেব বলছেন? জি, আমি সিটি ব্যাংকের ফ্লড মনিটরিং ডিপার্টমেন্ট থেকে বলছি। আমার বুকটা ধক করে উঠল। লোকটা আবার বলল, আজকে আপনার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু বড় অঙ্কের ট্রানজ্যাকশন হয়েছে। আমরা নিশ্চিত হতে চাই, এগুলো কি আপনি করেছেন? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর ধীরে বললাম, না, আমি করিনি। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর লোকটা বললেন, আপনি নিশ্চিত? জি, আমার এটিএম কার্ড চুরি হয়েছে। লোকটা একটু গম্ভীর গলায় বললেন, ঠিক আছে, তাহলে আমরা এটাকে সম্ভাব্য জালিয়াতি হিসাবে রেকর্ড করছি। আমার বুকের ভেতর একটু আশা জাগলো। আমি বললাম, টাকাগুলো কি ফিরিয়ে পাওয়া যাবে? লোকটা বললেন, সব কিছুর নির্ভর করবে তদন্তের ওপর। তবে যেহেতু বড় অঙ্কের টাকা, আমরা বিষয়টা গুরুত্ব সহকারে দেখব। আমি বললাম, কার্ডটা আমার সৎ ভাই নিয়েছে। তিনি বললেন, আপনি কি তাকে অনুমতি দিয়েছিলেন? না। তাহলে এটা স্পষ্টভাবে অঅনুমোদিত ট্রানজ্যাকশন। আমার বুকের ভেতর হালকা স্বস্তি এলো। তিনি আবার বললেন, আমরা কয়েকটা এটিএম বুথের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। পাশাপাশি যেসব অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে সেগুলোও ট্র্যাক করা হয়েছে। আমি চুপ করে শুনছিলাম। লোকটা শেষবার বললেন, আপনাকে হয়তো থানায় একটা জিডি করতে হতে পারে। কালকে আমাদের শাখায় আসতে পারবেন?
আমি বললাম, পারবো। ফোনটা কেটে গেল। আমি কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। মনে হচ্ছিল বুকের ভেতর জমে থাকা পাথরটা একটু হালকা হয়েছে। ঠিক তখনই রাস্তার পাশের চায়ের দোকান থেকে একজন লোক এগিয়ে এলো। মাঝবয়সী মানুষ। তিনি বললেন, ভাই, এত রাতে বাইরে বসে আছেন কেন? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, এমনি। লোকটা সুটকেসটার দিকে তাকিয়ে বললেন, বাড়ি থেকে ঝগড়া হয়েছে নাকি? আমি কিছু বললাম না। তিনি হালকা হাসলেন। এ এলাকায় এইসব নতুন না ভাই, আসেন চা খান। আমি তার সাথে দোকানে গিয়ে বসলাম। গরম চায়ের কাপ হাতে নিয়ে বুঝলাম সারাদিনে আমি কিছুই খাইনি। ও লোকটা বললেন, আমার নাম করিম, এই দোকানটা আমার। আমি বললাম, আমি আরিফ। তিনি জিজ্ঞাসা করলেন, থাকার জায়গা আছে? আমি মাথা নাড়লাম। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, দোকানের পেছনে একটা ছোট্ট ঘর আছে, চাইলে আজ রাতটা থাকতে পারেন। আমি অবাক হয়ে বললাম, এই অচেনা মানুষটা আমাকে সাহায্য করছে, আর যাদের আমি পরিবার ভাবতাম তারা আমাকে রাস্তার পাশে ফেলে দিয়েছে। সেই রাতটা আমি করিম ভাইয়ের দোকানের পেছনে ছোট্ট ঘরটাই কাটালাম। ঘরটা খুব সাধারণ, একটা খাট, একটা ফ্যান, কিন্তু সেই রাতে ওটাই আমার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা ছিল। পরের দিন সকালে আমি ব্যাংকে গেলাম। সেখানে গিয়ে জানলাম রিয়াদ শুধু এটিএম থেকে টাকা তোলেনি, সে কয়েকটা অ্যাকাউন্টে ট্রান্সফারও করেছে। ব্যাংকের কর্মকর্তা বললেন, আমরা ইতিমধ্যে লেনদেনগুলো ফ্রিজ করার চেষ্টা করছি। আমি জিজ্ঞাসা করলাম, মানে? তিনি বললেন, যদি টাকা এখনও পুরোপুরি খরচ না হয়ে থাকে তাহলে কিছুটা উদ্ধার করা সম্ভব। আমার বুক ধড়ফড় করতে লাগলো। ঠিক তখনই একজন কর্তা এসে আরেকজনকে বললেন, স্যার, এটিএম বুথের ফুটেজ এসেছে। আমি দূর থেকে দেখলাম তারা মনিটরে ভিডিও দেখাচ্ছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে রিয়াদ এটিএম বুথে দাঁড়িয়ে টাকা তুলছে। তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে। আমার হাত মুঠো হয়ে গেল। ব্যাংকের কর্মকর্তা আমার দিকে তাকিয়ে বললেন, মনে হচ্ছে বিষয়টা খুব দ্রুত আইনি পর্যায়ে যাবে। আমি ধীরে বললাম, যা হওয়ার হোক। কারণ সেই মুহূর্তেই আমার মনে শুধু একটা কথাই ঘুরছিল। যেদিন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেদিন তারা খুব হাসছিল, কিন্তু খুব শীঘ্রই সেই হাসি চিরতরে থেমে যাবে। ব্যাংক থেকে বের হওয়ার সময় আমার মাথাটা ভার লাগছিল। কাগজপত্রে সই করেছি, জিডির কপি জমা দিয়েছি। কর্মকর্তারা সব কিছু নোট করেছে। তারা আমাকে বলল, তদন্ত দ্রুত এগোবে। এটিএম বুথের ফুটেজ, ট্রানজ্যাকশনের রেকর্ড, সবই পরিষ্কার প্রমাণ। তবুও বুকের ভেতর কেমন যেন চাপা অস্বস্তি ছিল। কারণ একটা সময় যাদের আমি পরিবার বলতাম তাদের বিরুদ্ধেই এখন মামলা হওয়ার পথে। আমি ব্যাংক থেকে বের হয়ে কিছুক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়ে রইলাম। ঢাকার দুপুর, গাড়ির হর্ন, মানুষের ভিড়, রিকশার জনজন শব্দ, সব কিছু আগের মতোই চলছিল, কিন্তু আমার জীবনে যেন ঝড় বয়ে গেছে। আমি আবার করিম ভাইয়ের দোকানে ফিরে এলাম। তিনি আমাকে দেখেই বললেন, কি খবর ভাই, কিছু হলো? আমি ধীরে বললাম, ব্যাংকে অভিযোগ করেছি, তারা তদন্ত করছে। করিম ভাই মাথা নেড়ে বললেন, ভালো করেছেন, অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে। আমি চুপ করে রইলাম। বিকেলের দিকে আমার ফোন আবার বেজে উঠল। অচেনা নাম্বার। ফোন ধরতেই ভদ্র গম্ভীর গলা, আপনি কি আরিফ সাহেব? জি, আমি কালীগঞ্জ থানা থেকে সাব ইন্সপেক্টর মাহবুব বলছি। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি বললেন, আপনার ব্যাংকে জালিয়াতির অভিযোগ আমরা পেয়েছি। ব্যাংকের পক্ষ থেকেও আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। আমি বললাম, জি স্যার। তিনি বললেন, আপনার দেওয়া তথ্য অনুযায়ী আমরা আজকে আপনার বাড়িতে যাচ্ছি। আমার বুকের ভেতর কেমন যেন কাঁপন শুরু হলো। আমি ধীরে বললাম, ঠিক আছে স্যার। ফোনটা কেটে গেল। আমি দোকানের সামনে বসে চুপচাপ রাস্তার দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল এখন যা ঘটবে তারপর আর কিছু আগের মতো থাকবে না। সেদিন বিকেল প্রায় 5টার দিকে পুলিশ জিপটা আমাদের বাড়ির সামনে এসে থামলো। এই খবরটা আমি তখনও জানতাম না, কিন্তু পরে প্রতিবেশীদের মুখে সব শুনেছিলাম। রিয়া তখন ঘরের ভেতরে বসে মোবাইলে গেম খেলছিল। সৎ মা রান্নাঘরে ছিলেন। হঠাৎ গেটের সামনে পুলিশের গাড়ি দেখে পাশের বাসার
লোকজন জানালা দিয়ে উকি দিতে শুরু করলো। পুলিশ দরজায় নক করলো, ঠক ঠক। রিয়াদ দরজা খুলে অবাক হয়ে বলল, জি। সামনে দুজন পুলিশ দাঁড়িয়ে। একজন বললেন, এই বাড়িতে কি রিয়াদ নামের কেউ থাকে? রিয়াদ একটু থমকে গেল। জি আমি। পুলিশ বললেন, আপনার সাথে কিছু কথা আছে। ততক্ষণে সৎমা দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। তিনি বিরক্ত গলায় বললেন, কি হয়েছে? সাব ইন্সপেক্টর মাহবুব শান্ত গলায় বললেন, আপনার ছেলের বিরুদ্ধে ব্যাংক জালিয়াতির অভিযোগ আছে। সৎমা যেন ঠিক শুনতে পেলেন না। কি বললেন? পুলিশ বললেন, আপনার ছেলে অন্যের এটিএম কার্ড ব্যবহার করে বড় অঙ্কের টাকা তুলেছে। রিয়াদের মুখের রং পাল্টে গেল। সে তোতলাতে লাগলো, না মানে, এটা ভুল বোঝাবুঝি। পুলিশ বললেন, সিসিটিভি ফুটেজ আছে। এ কথা শুনে সে একদম চুপ হয়ে গেল। পাশের বাসার লোকজন তখন গেটের কাছে ভিড় করেছে। কেউ ফিসফিস করছে, কি হয়েছে? পুলিশ কেন? সৎমা তখন গলা উঁচু করে বললেন, আমার ছেলে কিছু করেনি। এটা আমাদের পারিবারিক ব্যাপার। সাব ইন্সপেক্টর শান্তভাবে বললেন, পারিবারিক ব্যাপারও হলেও আইনের বাইরে না। তিনি একটা কাগজ বের করে দেখালেন। ব্যাংকের রিপোর্ট আর ফুটেজ অনুযায়ী তদন্ত চলছে। আমাদের থানায় গিয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। রিয়া তখন ঘেমে গেছে। সে বলল, আমি আমি তো শুধু একটু টাকা তুলেছিলাম। পুলিশ বললেন, একটু না, প্রায় ৩৬ লাখ টাকা। চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। একজন প্রতিবেশী বলল, এত টাকা? সৎমা রাগে চিৎকার করে বললেন, ওটা আমাদের পরিবারের টাকা। পুলিশ শান্তভাবে বললেন, এই বিষয়টা আদালত ঠিক করবে। তারপর তারা রিয়াদকে গাড়িতে উঠাতে বললেন। রিয়াদ তখন প্রায় কাঁপছে। সে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, কিছু বলেন। সৎ মা তখনও চিৎকার করছে, আমার ছেলেকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। কিন্তু পুলিশ আর সময় নষ্ট করলো না। কয়েক মিনিটের মধ্যেই রিয়াদকে নিয়ে গাড়ি চলে গেল। চারপাশের লোকজন তখনও দাঁড়িয়ে দেখছে। সৎ মা গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। তার মুখে তখন আর আগের মতো সেই আত্মবিশ্বাস নেই। সেদিন রাতেই করিম ভাইয়ের দোকানে বসে আমি এই খবরটা শুনলাম। পাড়ার একজন লোক এসে বলল, ভাই, আপনার বাসায় তো পুলিশ গেছিল। আমি চুপ করে শুনছিলাম। লোকটা বলল, আপনার ভাইকে থানায় নিয়ে গেছে। আমার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হলো। কষ্টও লাগছিল, আবার মনে হচ্ছিল যা হওয়ার ছিল তাই হচ্ছে। কারণ সেদিন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেদিন তারা খুব হাসছিল, কিন্তু এখন খেলা ঘুরতে শুরু করেছে। আর এটা তো শুধু শুরু, কারণ সামনে আরও বড় সত্য বের হতে যাচ্ছে, যা আমার সৎ মা কল্পনাও করেনি। সেদিন রাতে করিম ভাইয়ের দোকানে বসে আমি অনেকক্ষণ চুপ করেছিলাম। মনে হচ্ছিল মাথার ভেতর অনেক চিন্তা একসাথে ঘুরছে। রাগ আছে, কষ্ট আছে, আবার এক ধরনের শূন্যতাও আছে। করিম ভাই চায়ের কাপটা আমার সামনে রেখে বললেন, কি ভাবতেছেন ভাই? আমি একটু হেসে বললাম, কিছু না, সব কিছু দ্রুত বদলে যাচ্ছে। তিনি ধীরে মাথা নেড়ে বললেন, জীবন এমনই, কখন কোন দিকে ঘুরে যায় কেউ জানে না। ঠিক তখনই আমার ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে আবার সেই একই নাম, সাব ইন্সপেক্টর মাহবুব। আমি ফোন ধরলাম। হ্যালো স্যার। ওপাশ থেকে শান্ত গলায় তিনি বললেন, আপনি কি এখন ফ্রি আছেন? জি স্যার। আপনি যদি পারেন থানায় একটু আসবেন, কিছু তথ্য লাগবে। আমি বললাম, ঠিক আছে, আমি আসছি। ফোনটা রেখে করিম ভাইকে বললাম, থানায় যেতে হবে। তিনি বললেন, চলুন, আমি রিক্সা ডেকে দেই। কালীগঞ্জ থানার সামনে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 8:30 বাজে। থানার ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ লাগে। পুরনো দেওয়াল, ফ্যানের শব্দ, ডেস্কে কাগজের স্তূপ। আমি ভেতরে ঢুকতেই একজন কনস্টেবল বলল, কাকে চান? আমি বললাম, সাব ইন্সপেক্টর মাহবুব সাহেব আমাকে ডাকছিলেন। কিছুক্ষণ পর তিনি নিজের রুম থেকে বের হলেন। আমাকে দেখে বললেন, ওহ, আপনি আরিফ? জি স্যার। তিনি আমাকে ভেতরে বসতে বললেন। রুমের এক কোণায় একটা চেয়ার ছিল, সেখানে বসেছিলাম আমি। চারপাশে তাকালাম। ঠিক তখন পাশের রুম থেকে একটা পরিচিত গলার আওয়াজ শুনলাম, রিয়াদের। সে কারো সাথে তর্ক করছে। আমি তো কিছু চুরি করি নাই, এটা তো আমার পরিবারের ব্যাপার। আমার বুকের ভেতর হালকা কাঁপন হলো। সাব ইন্সপেক্টর মাহবুব আমার দিকে তাকিয়ে বললেন,
আপনার ভাই অনেকক্ষণ ধরে একই কথা বলছে। আমি কিছু বললাম না। তিনি টেবিল থেকে একটা ফাইল তুলে বললেন, ব্যাংক থেকে যে রিপোর্ট এসেছে তাতে সব পরিষ্কার। আমি চুপ করে শুনছিলাম। তিনি বললেন, এটিএম বুথের সিসিটিভিতে আপনার ভাই স্পষ্ট দেখা যাচ্ছে একই দিনে কয়েকটা ভূত থেকে টাকা তুলেছে। আমি ধীরে বললাম, স্যার, টাকাগুলো কি উদ্ধার করা যাবে? তিনি বললেন, কিছুটা সম্ভব, কারণ আমরা কয়েকটা ট্রান্সফার হওয়া অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করেছি। আমার বুকের ভেতর একটু আশা জাগলো। ঠিক তখনই থানার ভেতর হঠাৎ একটা হইচই শুরু হলো। একজন মহিলা জোরে জোরে কথা বলছেন। আমি সেই গলাটা খুব ভালো করেই চিনলাম। আমার সৎ মা। তিনি রাগে চিৎকার করছেন, আমার ছেলেকে কেন আটকাইছেন? ও কিছু করে নাই। একজন পুলিশ বলল, আপনি শান্ত হন। তিনি আরও জোরে বললেন, ওইটা আমাদের পরিবারের টাকা। আমি চুপ করে বসেছিলাম। সাব ইন্সপেক্টর মাহবুব একটু বিরক্ত হয়ে বললেন, দেখেন, উনি আপনার সৎ মা। আমি মাথা নেড়ে বললাম, জি। তিনি উঠে বাইরে গেলেন। আমি দরজার ফাঁক দিয়ে দেখছিলাম। সৎমা তখন রাগে লাল হয়ে আছেন। তিনি বলছেন, আমার ছেলে শুধু টাকা তুলেছে। এটা কি অপরাধ? সাব ইন্সপেক্টর শান্তভাবে বলল, অন্যের অনুমতি ছাড়া কার্ড ব্যবহার করা অপরাধ। তিনি আবার বললেন, ওটা তো আমাদের পরিবারের ছেলে। পুলিশ বলল, আইনের চোখে সেটা আলাদা বিষয় না। ঠিক তখন রিয়াদকে পাশের রুম থেকে বের করে আনা হলো। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে মাকে দেখে বলল, মা, কিছু বলো। সৎ মা তখন আমার দিকে তাকালেন। তার চোখে আগুন। এই সব তোর কাজ। আমি ধীরে বললাম, আমি শুধু সত্য বলেছি। তিনি চিৎকার করে বললেন, তুই আমাদের সর্বনাশ করলি। আমি কিছু বললাম না, কারণ যেদিন তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেদিনও তো আমি কিছু বলিনি। সাব ইন্সপেক্টর তখন বললেন, আপনাদের আদালতের বিষয়টা মীমাংসা করতে হবে। আপাতত তদন্ত চলছে। রিয়াদ তখন প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, স্যার, আমি টাকা ফিরিয়ে দেব। সাব ইন্সপেক্টর বলল, টাকা কোথায়? সে চুপ করে গেল, কারণ সত্যটা তখন বের হতে শুরু করেছে। টাকার একটা বড় অংশ ইতিমধ্যে অন্য অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, আর সেই অ্যাকাউন্টগুলোও এখন পুলিশের নজরে। সেদিন থানায় সেই ছোট্ট ঘরটায় দাঁড়িয়ে আমি একটা জিনিস বুঝলাম। যেদিন তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তারা ভেবেছিল গল্পটা সেখানেই শেষ। কিন্তু আসল গল্পটা তো এখন শুরু, কারণ সামনে আরও বড় সত্য বের হতে যাচ্ছে, যেটা শুধু রিয়াদ না, আমার সৎ মাকেও বিপদে ফেলবে। থানার সেই রাতটার পর আমার জীবনে যেন সব কিছু নতুনভাবে শুরু হলো। আমি করিম ভাইয়ের দোকানে ছোট্ট ঘরটাতে কয়েকদিন ছিলাম। করিম ভাই মানুষটা সত্যিই ভালো। প্রতিদিন সকালে আমাকে ডেকে বলতেন, ভাই, আগে নাস্তা করেন, তারপরে যেখানেই যান। এই অচেনা মানুষটা যতটা পাশে দাঁড়িয়েছে, নিজের পরিবার ততটাও দাঁড়ায়নি। এরই মধ্যে ব্যাংক আর পুলিশের তদন্ত চলছিল। 2 দিন পর সকালে আমার ফোনে আবার একটা কল এলো। সিটি ব্যাংকের সেই কর্মকর্তা। আমি ফোন ধরতেই তিনি বললেন, আরিফ সাহেব, আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আপনি কি আজকে ব্যাংকে আসতে পারবেন? আমি বললাম, জি, আসছি। ব্যাংকে গিয়ে দেখি সেই আগের কর্মকর্তা আর দুজন লোক বসে আছেন। একজনের সামনে ল্যাপটপ খোলা। আমি বসতেই কর্মকর্তা বললেন, আমরা আপনার অ্যাকাউন্ট থেকে যেসব টাকার ট্রানজ্যাকশন হয়েছে সেগুলো ট্র্যাক করেছি। আমার বুক ধড়ফড় করতে লাগলো। তিনি বললেন, আপনার ভাই প্রথমে এটিএম বুথ থেকে প্রায় 8 লাখ টাকা তুলেছে। আমি চুপ করে শুনছিলাম। তিনি আবার বললেন, তারপর বাকি টাকাগুলো কয়েকটা আলাদা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কোন অ্যাকাউন্টে? তিনি ল্যাপটপটা আমার দিকে ঘুরিয়ে দিলেন। স্ক্রিনে একটা নাম লেখা। আমি নামটা দেখে কয়েক সেকেন্ড কিছুই বলতে পারলাম না। রুবিনা বেগম, আমার সৎ মা। আমার বুকের ভেতর যেন কেউ হাতুড়ি মেরে আঘাত করলো। আমি ধীরে বললাম, মানে, টাকাগুলো ওনার অ্যাকাউন্টে গেছে? কর্মকর্তা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, প্রায় 22 লাখ টাকা সরাসরি ওনার ব্যাংক অ্যাকাউন্টে গেছে। আমার মাথা ঘুরতে লাগলো। মানে পুরো ঘটনাটা শুধু রিয়াদের কাজ না, এর পেছনে আমার সৎ মা নিজেও আছে। আমি ধীরে বললাম, তাহলে উনিও জানতেন? কর্মকর্তা শান্তভাবে বললেন,
লেনদেনের রেকর্ড তাই বলছে। ঠিক তখনই আমার ফোনে আবার একটা কল এলো। সাব ইন্সপেক্টর মাহবুব। আমি ফোন ধরলাম। জি স্যার। তিনি বললেন, আপনি কি ব্যাংকে আছেন? জি। ঠিক আছে, আমি আসছি। কিছু তথ্য মিলিয়ে দেখতে হবে। প্রায় আধা ঘন্টা পর তিনি ব্যাংকে এসে পৌঁছালেন। ব্যাংকের কর্মকর্তারা তাকে সব রিপোর্ট দেখালেন। তিনি ফাইলটা মনোযোগ দিয়ে পড়লেন। তারপর বললেন, মানে টাকা শুধু রিয়াদ নেয়নি, তার মায়ের অ্যাকাউন্টেও গেছে? ব্যাংকের কর্মকর্তা বললেন, জি। সাব ইন্সপেক্টর মাহবুব তখন একটু চুপ করে রইল। তারপর বললেন, তাহলে বিষয়টা এখন অন্য পর্যায়ে যাবে। আমার বুকটা ধক করে উঠল। এখন বিপদ শুধু রিয়াদের না, আমার সৎ মায়েরও। সেদিন বিকেলের দিকে আবার পুলিশ আমাদের বাড়িতে গেল। এইবার শুধু রিয়াদের জন্য না, আমার সৎ মায়ের জন্য। পাড়ার লোকজন আবার গেটের সামনে ভিড় করলো, কারণ আগের ঘটনার পর থেকেই সবাই কৌতূহলী। পুলিশ দরজায় নক করতেই সৎ মা দরজা খুললেন। সাব ইন্সপেক্টর মাহবুব শান্ত গলায় বললেন, আপনার সাথে কিছু কথা আছে। তিনি বিরক্ত হয়ে বললেন, এখন আবার কি? পুলিশ একটা কাগজ বের করলো। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাগুলো এসেছে সেগুলো সম্পর্কে কিছু প্রশ্ন আছে। সৎ মা একদম থমকে গেলেন। কোন টাকা? পুলিশ বলল, প্রায় 22 লাখ টাকা। তার মুখের রং এক মুহূর্তে পাল্টে গেল। তিনি তোতলাতে বললেন, ওটা ওটা আমার টাকা। পুলিশ শান্তভাবে বলল, আপনার সৎ ছেলের অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছে। চারপাশে আবারও ফিসফাস শুরু হলো। একজন প্রতিবেশী বলল, ওই টাকাও নাকি নিয়েছে। সৎ মা তখনই রেগে বললেন, ও তো আমাদের পরিবারের ছেলে। সাব ইন্সপেক্টর মাহবুব এবার একটু কঠিন গলায় বললেন, আইনের চোখে এটা জালিয়াতি। তিনি আবার বললেন, আপনাকেও থানায় যেতে হবে। সৎ মা এবার একদম চুপ হয়ে গেলেন, কারণ তিনি বুঝে গেছেন খেলা এখন আর তার হাতে নেই। যেদিন রাতে করিম ভাইয়ের দোকানে বসে আমি অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল কয়েকদিনের মধ্যে আমার পুরো জীবন পাল্টে গেছে। যে মানুষগুলো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আজ তারাই আইনের সামনে দাঁড়িয়ে। জীবনে এমন কিছু দিন আসে যখন মনে হয় সব শেষ, আবার কিছু দিন আসে যখন মনে হয় আল্লাহ হয়তো সব কিছু নতুন করে সাজিয়ে দিচ্ছেন। থানার ঘটনার পর প্রায় 3 দিন কেটে গেছে। এই 3 দিন আমি করিম ভাইয়ের দোকানের পেছনের ছোট্ট ঘরেই ছিলাম। ঘরটা খুব বড় না, একটা খাট, একটা পুরনো ফ্যান আর একটা ছোট্ট টেবিল। তবুও অদ্ভুতভাবে শান্তি লাগতো সেখানে, কারণ অদ্ভুত কেউ আমাকে তাড়িয়ে দেয়নি। সকালে ঘুম থেকে উঠতেই করিম ভাই আমাকে ডাক দিতেন, আরিফ ভাই ওঠেন, চা রেডি। আমি দোকানে গিয়ে বসতাম, গরম চা আর পরোটা খেতে খেতে মাঝে মাঝে ভাবতাম, এই মানুষটা আমার কে? কিছুই না। তবু যতটা পাশে দাঁড়িয়েছে, নিজের মানুষগুলো ততটা দাঁড়ায়নি। সেদিন সকালটা প্রায় 10টার দিকে আমার ফোনটা আবার বেজে উঠল। ব্যাংক থেকে কল। আমি ফোন ধরতেই সেই কর্মকর্তা বললেন, আরিফ সাহেব, একটা ভালো খবর আছে। আমার বুক ধক করে উঠল। আমি বললাম, কি খবর? তিনি বললেন, আমরা আপনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হওয়া টাকার একটা বড় অংশ ফ্রিজ করতে পেরেছি। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর বললাম, কত টাকা? তিনি বললেন, প্রায় 18 লাখ টাকা এখন উদ্ধার করা সম্ভব। আমার বুকের ভেতরে যেন হালকা বাতাস ঢুকে গেল। আমি এতদিন ধরে যে টাকা জমিয়েছিলাম, অদ্ভুত কিছুটা তো ফিরে আসবে। আমি ধীরে বললাম, ধন্যবাদ। তিনি বললেন, এখন আইনি প্রতিক্রিয়া শেষ হলেই এই টাকা আবার আপনার অ্যাকাউন্টে ফেরত যাবে। ফোনটা কেটে গেল। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। করিম ভাই পাশে দাঁড়িয়ে বললেন, কি হলো ভাই? আমি ধীরে বললাম, কিছু টাকা ফেরত পাওয়া যাবে। তিনি হেসে বললেন, দেখেন, আল্লাহ কারুর হক নষ্ট করে দেন না। তার কথা শুনে আমার বুকটা কেমন যেন নরম হয়ে গেল। ওই দিন বিকেলের দিকে আবার থানায় যেতে হলো। সাব ইন্সপেক্টর মাহবুব আমাকে ডেকেছিলেন। আমি থানায় গিয়ে দেখি রিয়াদ আর আমার সৎ মা দুজনে সেখানে বসে আছে। রিয়াদের মুখটা শুকিয়ে গেছে, চোখে ঘুম নেই। সৎ মা আগের মতো আর জোরে কথা বলছেন না, চুপচাপ বসে আছেন। আমি ঢুকতেই তারা দুজনে আমার দিকে তাকালো। সৎ মা চোখ রাঙিয়ে বলল,
তুই খুব খুশি এখন? আমি শান্ত গলায় বললাম, আমি শুধু আমার টাকাটা ফেরত চাই। তিনি বললেন, তুই আমাদের মান সম্মান শেষ করে দিলি। আমি একটু হেসে বললাম, যেদিন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তখন কি আমার সম্মানের কথা ভাবছিলেন? তিনি আর কিছু বললেন না। ঠিক তখন সাব ইন্সপেক্টর মাহবুব ভেতর থেকে বের হয়ে এলেন। তিনি বললেন, সবাই বসেন। আমরা একটা টেবিলের সামনে বসলাম। তিনি ফাইলগুলো খুলে বললেন, ব্যাংক থেকে নিশ্চিত হওয়া গেছে যে টাকার একটা অংশ ফ্রিজ করা হয়েছে। রিয়াদ মাথা নিচু করে বসেছিল। হঠাৎ সে ধীরে বলল, ভাইয়া। আমি তার দিকে তাকালাম। সে বলল, ভুল হয়ে গেছে। আমি কিছু বললাম না, কারণ এই কথাটা এখন খুব দেরিতে এসেছে। সাব ইন্সপেক্টর তখন বললেন, বাকি টাকার ব্যাপারে তদন্ত চলছে, আদালতে বিষয়টা যাবে। সৎমা তখন কাপা গলায় বললেন, আমরা যদি টাকা ফেরত দেই তাহলে কি মামলা বন্ধ হবে? তিনি বললেন, এটা আদালতের সিদ্ধান্ত। ঘরটা আবার চুপ হয়ে গেল। সেই নীরবতার মধ্যে আমি একটা জিনিস বুঝলাম। যারা কয়েকদিন আগে আমাকে রাস্তার পাশে ফেলে দিয়েছিল, আজ তারা নিজেরাই আইনের সামনে অসহায় হয়ে বসে আছে। সেদিন রাতে আমি আবার করিম ভাইয়ের দোকানে ফিরে এলাম। দোকানের সামনে বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল অনেক কিছু হাত ছাড়িয়েছে, কিন্তু একটা জিনিস পেয়েছি, নিজের শক্তি, নিজের সম্মান। হয়তো সামনে পথটা সহজ হবে না, কিন্তু একটা কথা আমি জানি, আমি আবার শুরু করতে পারবো। আর একদিন হয়তো আমি নিজের একটা ছোট্ট বাসা নেব, যেখানে কেউ আমাকে বলবে না, এখান থেকে চলে যাও। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন সব কিছু ভেঙে পড়ে। তখন মনে হয় এখান থেকে হয়তো শেষ, কিন্তু পরে বোঝা যায় সেটা শেষ না, আসলে নতুন শুরুর শুরু। থানায় সেই ঘটনার পর প্রায় 2 সপ্তাহ কেটে গেছে। এই সময়ের মধ্যে অনেক কিছু ঘটেছে। ব্যাংকের তদন্ত শেষ করেছে, আর মামলাটা আদালতে গেছে। আমাকে কয়েকবার থানায় আর ব্যাংকে যেতে হয়েছে, কাগজপত্রে সই করতে হয়েছে, কিছু প্রশ্নের উত্তর দিতে হয়েছে। প্রথম দিকে সব কিছু খুব ক্লান্তিকর লাগছিল, কিন্তু ধীরে ধীরে বুঝলাম এই পথটাই দরকার ছিল। কারণ অন্যায়কে চুপ করে সহ্য করলে সেটা আরও বড় হয়ে যায়। একদিন সকালে ব্যাংক থেকে আবার ফোন এলো। আমি তখন করিম ভাইয়ের দোকানের সামনে বসে চা খাচ্ছিলাম। ফোন ধরতেই কর্মকর্তা বললেন, আরিফ সাহেব, আপনার জন্য একটা আপডেট আছে। তিনি বললেন, ফ্রিজ করা টাকাগুলো আইনি প্রতিক্রিয়া শেষে আপনার অ্যাকাউন্টে ফেরত দেওয়া হচ্ছে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, কত টাকা? তিনি বললেন, মোট 19.5 লাখ টাকা। আমার চোখের সামনে কয়েক সেকেন্ড সব কিছু ঝাপসা হয়ে গেল। সব টাকা না, কিন্তু একটা বড় অংশ তো ফিরে এসেছে। আমি ধীরে বললাম, ধন্যবাদ। ফোনটা কেটে যাওয়ার পর করিম ভাই জিজ্ঞাসা করলেন, কি খবর ভাই? আমি একটু হেসে বললাম, টাকার একটা অংশ পেয়েছি। করিম ভাই খুশি হয়ে বললেন, দেখেছেন, আল্লাহ দেরি করেন কিন্তু ন্যায় করেন। আমি মাথা নেড়ে হাসলাম। কয়েকদিন পরে আদালতে শুনানি হলো। আমি সেদিন খুব সকালে ঢাকায় চলে গিয়েছিলাম। আদালতের ঘরটা ছোট্ট ছিল, কিন্তু ভেতরে অনেক বড় মানুষ। রিয়াদ আর আমার সৎ মা সামনে দাঁড়িয়েছিল। দুজনের মুখেই আগের সেই আত্মবিশ্বাস নেই। রিয়াদ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সৎ মা মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিলেন, কিন্তু চোখে আগের মতো আগুন নেই। শুনানি চলল প্রায় 1 ঘন্টা। ব্যাংকের রিপোর্ট, সিসিটিভি ফুটেজ, সব কিছু আদালতে দেখানো হলো। সব শেষে বিচারক শান্ত গলায় বললেন, অন্যের অনুমতি ছাড়া ব্যাংক থেকে কার্ড ব্যবহার করে টাকা তোলা গুরুতর অপরাধ। ঘরটা একদম নিস্তব্ধ হয়ে গেল। তারপর তিনি বললেন, আদালত নির্দেশ দিচ্ছে যে বাকি টাকা যত দ্রুত সম্ভব ফেরত দিতে হবে, পাশাপাশি আইনি শাস্তিও প্রযোজ্য হবে। রিয়াদের মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেল। সৎ মা কিছু বলতে চাইলেন, কিন্তু তার গলা কেঁপে গেল। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, কারণ সেই মুহূর্তে আমার ভেতরে কোনো প্রতিশোধের আনন্দ ছিল না, শুধু একটা অনুভূতি ছিল, ন্যায় হয়েছে। আদালত থেকে বের হবার সময় রিয়াদ হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো। সে ধীরে বলল, ভাইয়া। আমি থামলাম। সে মাথা নিচু করে বলল, আমাকে মাফ করে দাও। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম, তারপর শান্ত গলায় বললাম, কিছু ভুলের ক্ষমা হয়,
কিছু ভুলের ফল ভোগ করতে হয়। সে আর কিছু বলল না। সেদিন সন্ধ্যায় আমি কালীগঞ্জে ফিরে এলাম, কিন্তু আমি আর সেই পুরনো বাড়ির দিকে তাকালাম না, কারণ আমি বুঝে গেছি কিছু জায়গা ছেড়ে দেওয়াই ভালো। আমি করিম ভাইয়ের দোকানে গিয়ে বসলাম। তিনি হাসতে হাসতে বললেন, "কী খবর আদালতের?" আমি বললাম, "সব ঠিক হয়ে গেছে।" তিনি বললেন, "এখন কি করবেন?" আমি একটু আকাশের দিকে তাকিয়ে বললাম, "নতুন করে শুরু করব।" কিছুদিন পরে আমি ঢাকায় একটা ছোট্ট বাসা ভাড়া নিলাম। খুব বড় না, একটা ছোট্ট ঘর, একটা রান্নাঘর, কিন্তু সেই বাসায় একটা জিনিস ছিল, স্বাধীনতা। প্রথম রাতে নিজের ঘরে শুয়ে আমি অনেকক্ষণ ছাদের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল জীবন আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়েছে। কখনো কখনো নিজের মানুষরাই সবচেয়ে বড় আঘাত দেয়, কিন্তু সেই আঘাতেই মানুষকে শক্ত করে দেয়। আমি চোখ বন্ধ করে ধীরে একটা শ্বাস নিলাম। তারপর মনে মনে বললাম, এইবার সত্যিকারের জীবন শুরু, সমাপ্ত। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পাপ কখনো বাপকে ছাড়ে না। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।